প্রিয় ছাত্রছাত্রীরা, যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে ভূগোল পরীক্ষা দিতে চলেছ তাদেরকে CRD জিওগ্রাফি ক্লাস চ্যানেল থেকে স্বাগত জানাই। তোমাদের উচ্চ মাধ্যমিকে ভূগোলে কি কি প্রশ্ন আসতে চলেছে আমি তোমাদেরকে প্রতিটা অধ্যায়ের যে ভিত্তিক সাজেশন আমি তৈরি করেছি তোমাদের কাছে আলোচনা করছি। উচ্চ মাধ্যমিক ভূগোলে দুটি বিভাগ থাকে, বিভাগ ক এবং বিভাগ খ। আমি তোমাদের ক বিভাগের যে প্রশ্নগুলোকে আলোচনা করছি এবং এই ক বিভাগের প্রাকৃতিক ভূগোল এবং অর্থনৈতিক ভূগোলটি আছে। দেখো, প্রথমে ভূমিরূপ প্রক্রিয়া। এখানে যে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে আরোহণ ও অবরোহণের পার্থক্য লেখো। দ্বিতীয় প্রশ্ন, ভৌমজলের প্রধান নিয়ন্ত্রকগুলি কি কি, সংক্ষেপে লেখো, বা অ্যাকুইফার কি, এটা নিয়ন্ত্রক হবে। চিত্রসহ আর্টেজীয় কূপের গঠন ব্যাখ্যা করো। ফ্রিয়াটিক স্তর ও ভাদর স্তর বলিতে কি বোঝো। স্টেলাকস্টাইট ও স্টেলাগমাইটের পার্থক্য লেখো। তোমরা খাতায় টুকে নাও প্রশ্নগুলি। বিনাশকারী এবং গঠনকারী সমুদ্র তরঙ্গের পার্থক্য লেখো। আমি এর উত্তরগুলো পরবর্তী ক্লাসে পোস্ট করব, তোমরা ক্লাসটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সমুদ্র তরঙ্গের ক্ষয় কাজ এবং সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। এই যে সমুদ্র তরঙ্গের ক্ষয় এবং সঞ্চয় এবছর কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিয়া ও ফিয়ড উপকূলের পার্থক্য লেখো অথবা ডালমেশিয়ান উপকূলের গঠন লেখো, খুব ইম্পর্টেন্ট। প্রবাল প্রাচীর গড়ে ওঠার অনুকূল পরিবেশ বা উদাহরণসহ শ্রেণীবিভাগ করো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট এবছরের জন্য। এবার আসি ক্ষয়চক্র থেকে। দেখো, ক্ষয়চক্র থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নটি আছে, মরু ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়ে গঠিত ভূমিরূপগুলি ব্যাখ্যা করো, এটা। বা স্বাভাবিক এবং মরু ক্ষয়চক্রের পার্থক্য লেখো। ক্ষয়চক্রের যে শর্ত বা বাধাগুলি কী কী, এই বাধাগুলি কী কী, এটা একটু 2 নম্বরে দেখে রাখবে, মানে পাট পাট করে তো প্রশ্ন আসে। নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলি বিবরণ দাও, এটা এবছরের জন্য ইম্পর্টেন্ট, এই পুনর্যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলি। এবার আসি জল নির্গম প্রণালী থেকে। দেখো, ভূতাত্ত্বিক গঠনের সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন প্রকার জল নির্গম প্রণালী সম্পর্কে লেখো। যেমন বৃক্ষরূপী জল নির্গম প্রণালী, জাফরিরূপী জল নির্গম প্রণালী, সমান্তরাল জল নির্গম প্রণালী, এই যে 3টে প্রণালী আছে এর সম্পর্কে তোমরা লিখবে। এছাড়া বলে রাখি যে কেন্দ্রমুখী এবং কেন্দ্র বহির্মুখী এই দুটো কিন্তু পার্থক্য তোমরা দেখে রাখবে। এরপর আসছে আমরা মৃত্তিকা থেকে। মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলা, ভূপ্রকৃতির আর জলবায়ু, এই 3টে আছে, এই 3টের ভূমিকা তোমরা সংক্ষেপে লেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট এবছরের জন্য। মৃত্তিকা সৃষ্টির প্রধান 3টি মৌলিক ও বিশেষ প্রক্রিয়া সংক্ষেপে লেখো। তারপরে এলুভিয়েশন ও ইলুভিয়েশন অথবা পেডোক্যাল ও পেডাল ফারের মধ্যে পার্থক্য লেখো, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উদাহরণসহ আঞ্চলিক ও অনাঞ্চলিক মৃত্তিকা সংজ্ঞা ও পার্থক্য লেখো, এটাও খুব ইম্পর্টেন্ট। মৃত্তিকার উর্বরতা এবং উৎপাদনশীলতা বলিতে কী বোঝো, এটাও ইম্পর্টেন্ট। মৃত্তিকা পরিলেখের বিভিন্ন স্তরগুলি লেখো, ABC যে স্তর আছে, ও স্তর আছে, সেটা সম্পর্কে লিখতে হবে। মৃত্তিকার pH কী বা কঙ্কালসার মৃত্তিকা কী, এটাও খুব ইম্পর্টেন্ট। মৃত্তিকা ক্ষয়ের কারণ এবং মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি, এটাও ইম্পর্টেন্ট। দেখো, প্রশ্ন তো 7 নম্বরে থাকছে, এর মধ্যে পাট পাট করে থাকবে, 2 নম্বর যুক্ত 3 নম্বর যুক্ত 2 নম্বর বা 4 যুক্ত 3 এভাবে থাকবে। এখন পাট পাট করে প্রশ্ন আসবে, একটু দেখে রাখবে তোমরা। এবার আসি বায়ুমণ্ডল থেকে। দেখো, ঘূর্ণবাদ প্রতিভ ঘূর্ণবাদে পার্থক্য লেখো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ক্রান্তীয় ঘূর্ণবাদ, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের পার্থক্য লেখো। প্রতিভ ঘূর্ণবাদে শান্ত আবহাওয়া বিরাজ করে কেন। চিত্রসহ ত্রিকোষ তত্ত্ব, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, সংক্ষেপে লেখো। ওয়াকার সঞ্চালন কি বা ঘূর্ণবাদের চক্ষু কি, চক্ষু কি, এটা 2 নম্বরে আসতে পারে, প্রশ্ন টেস্টও আসতে পারে এবং ফাইনাল পরীক্ষাও আসতে পারে। তাহলে মৌসুমি বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব, এটা কিন্তু এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের যে অবস্থান, বৈশিষ্ট্য এবং এখানে পরিচালন বৃষ্টিপাত হয় কেন, এটা তোমরা দেখে রাখবে। স্বাভাবিক উদ্ভিদের বৃদ্ধিতে জলবায়ুর প্রভাব, এটাও ইম্পর্টেন্ট। উদাহরণসহ জলজ এবং জাঙ্গল এবং লবণাম্য উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট। আলোকপ্রেমী, আলোক বিদ্বেষী উদ্ভিদের পার্থক্য লেখো, এটাও ইম্পর্টেন্ট। তাহলে এই যে আগের প্রশ্ন যেটা বললাম, জলজ, জাঙ্গল এবং লবণাম্য উদ্ভিদের যে বৈশিষ্ট্যগুলি, অভিযোজনগত বৈশিষ্ট্য এবং শ্রেণীবিভাগ, এটা কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট। আমি ইম্পর্টেন্টগুলো বলছি, তোমরা কিন্তু ভালো করে দাগ দিয়ে নাও।
পৃথিবীর জলবায়ু পরিবর্তনের প্রাকৃতিক এবং মানবিক কারণগুলি লেখো। ওজোন স্তর বিনাশের কারণ সংক্ষেপে লেখো, এটা ইম্পর্টেন্ট। ওজোন হোল কি, এটা 2 নম্বরে আসতে পারে। এবার আসি জীব বৈচিত্র্য থেকে। দেখো, জৈব বৈচিত্র্য এবং সংরক্ষণের উপায়গুলি কি কি, বা জীব বৈচিত্র্য ও সংরক্ষণ উপায়গুলি কি কি, এটাও ইম্পর্টেন্ট। ইন সিটু সংরক্ষণ, এক্স সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য লেখো, এটাও তোমরা ইম্পর্টেন্ট। জীব বৈচিত্র্যের গুরুত্ব লেখো। আলফা বিটা গামা বৈচিত্র্যের সংজ্ঞা দাও, এটাও আসতে পারে। গ্রিন, রেড এবং ব্ল্যাক মানে কালো, এই ডাটা বুক বলিতে কি বোঝো, এটা অবজেক্টিভে আসে এবং 2 নম্বরেও আসে, দেখে রাখবে। এবার আসি দুর্যোগ ও বিপর্যয় থেকে। প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো, এটা এবছরে খুব ইম্পর্টেন্ট, টেস্টেও প্রশ্নটি আসবে। বা বিপর্যয় মোকাবিলার পূর্ব প্রস্তুতিগুলি সংক্ষেপে লেখো, এটাও ইম্পর্টেন্ট। এবার আসি অর্থনৈতিক ভূগোল থেকে। কোয়াটার্নারি ও কুইনারি ক্রিয়াকলাপের পার্থক্য লেখো, মানে চতুর্থ এবং পঞ্চম শ্রেণী যে ক্রিয়াকলাপ আছে তার পার্থক্যটা লেখো, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসে। এবার আসি কৃষি থেকে। দেখো, নিবিড় কৃষি ও ব্যাপক কৃষি পার্থক্য লেখো। স্থানান্তর কৃষিকে অনুন্নত কৃষি পদ্ধতি বলা হয় কেন? স্থায়ী কৃষি ও স্থানান্তর কৃষির পার্থক্য লেখো। জীবিকা সত্তাভিত্তিক কৃষি ও বাণিজ্যিক কৃষির সংজ্ঞা ও পার্থক্য লেখো, খুব ইম্পর্টেন্ট এটা। দক্ষিণ পূর্ব এশিয়ায় ধান চাষে উন্নতি কেন, এখানে কেন দক্ষিণ পূর্ব এশিয়ায় ধান চাষ ভালো হয়, এটা খুব ইম্পর্টেন্ট। শ্রীলঙ্কায় নারকেল চাষ বা চা চাষ, এই দুটো থেকে আসতে পারে। এখানে যে নারকেল এবং চা চাষের অনুকূল পরিবেশ সংক্ষেপে লেখো, খুব ইম্পর্টেন্ট এটি। দক্ষিণ ভারতে কফি চাষের উন্নতির কারণ লেখো। মিশর ও পাকিস্তান, এই মিশর ও পাকিস্তান থেকে প্রশ্ন আসতে পারে যে কোনো একটা, কেন এখানে তুলো চাষ বেশি হয়, বা তুলো চাষে উৎপাদনের অনুকূল পরিবেশগুলি লেখো। ভারতের ডাল চাষের সমস্যাগুলি কি কি? সবুজ বিপ্লব, নীল বিপ্লব এবং শ্বেত বিপ্লব। এই সবুজ বিপ্লব, নীল বিপ্লব, শ্বেত বিপ্লবের সংজ্ঞা দাও এবং এদের সুফল এবং কুফল, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। উদ্যান কৃষি, ট্রাক ফার্মিং, শস্য সমন্বয় এর সংজ্ঞা দাও এবং গুরুত্ব লেখো, এটাও কিন্তু 2 নম্বরে খুব ইম্পর্টেন্ট। মিশ্র কৃষির সংজ্ঞা দাও এবং মিশ্র কৃষির সুবিধা অসুবিধা লেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে উদ্যান কৃষি এর উন্নতি লাভ করেছে কেন, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আধুনিক কৃষিতে যান্ত্রিকরণের সুফল এবং কুফল, কৃষিতে আধুনিক পদ্ধতির প্রয়োগ লেখো। বাংলাদেশে পাট চাষের উন্নতির কারণ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। শিল্প থেকে হ্রদ অঞ্চলে শিল্পোন্নতির কারণ লেখো, অর্থাৎ হ্রদ অঞ্চলে যে মোটর গাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র কেন গড়ে উঠেছে, এটা খুব ইম্পর্টেন্ট। ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদাহরণসহ অনুসারী শিল্পের সংজ্ঞা দাও। অর্থাৎ দ্রব্যসূচক কী, এই দ্রব্যসূচক কী, এটা কিন্তু 2 নম্বরে আসে। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের যে গড়ে ওঠার কারণ বা কেন্দ্রীভবনের কারণ লেখো। পশ্চিম ভারতে কার্পাসবাহী শিল্প কেন্দ্রের উন্নতির কারণ। পেট্রাসানি শিল্পের গুরুত্ব বা উদীয়মান শিল্প কাকে বলে, কেন বলে, বা আধুনিক শিল্প দানব কাকে বলে, কেন বলে। মার্কিন যুক্তরাষ্ট্রে পেট্রাসানি শিল্প কেন্দ্র গড়ে ওঠার কারণ। কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও জাপানে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে উঠেছে কেন, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতে মোটর গাড়ির শিল্পের উন্নতির কারণ, এটা ইম্পর্টেন্ট। উদাহরণসহ প্রুত শিল্প বা ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীবিভাগ করো, ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে শ্রেণীবিভাগ করো, এটাও আসে। কানাডায় কাগজ শিল্প কেন্দ্র গড়ে উঠেছে কেন, এই কানাডায় কাগজ শিল্প কেন্দ্র খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে রাখবে এগুলি। মালয়েশিয়া এবং ব্রাজিলের রাবার শিল্প উন্নতি লাভ করেছে কেন। ভারতের রেডিমেড পোশাক শিল্প সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। রেডিমেড। জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন, রেলপথের গুরুত্ব সংক্ষেপে লেখো। WTOর উদ্দেশ্য অথবা সোনালী চতুর্ভুজ কি, এগুলো 2 নম্বরে আসে। শিপিং লাইন ও শিপিং লেন বলিতে কি বোঝো, 2 নম্বরে আসে। আধুনিক যোগাযোগ ব্যবস্থায় ইন্টারনেটের গুরুত্ব লেখো, বা উপগ্রহের যে প্রভাব মানে স্যাটেলাইটের প্রভাব, এটাও কিন্তু 2 নম্বরের বা 3 নম্বরের প্রশ্নটি আসে। এরপর আসছে আমরা জনসংখ্যার জনবসতি থেকে। কাম্য জনসংখ্যা কাকে বলে এবং বৈশিষ্ট্য লেখো। জনঘনত্ব
ও মানুষ জমি বলিতে কী বোঝো বা পার্থক্য লেখো, এটাও আসে। ভারতের জনসংখ্যা দ্রুত বৃদ্ধির কারণ এবং তার প্রভাব, প্রতিকূল প্রভাব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের 3টি প্রাকৃতিক কারণ। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কোথাও জনসংখ্যা বেশি, কোথাও কম, কোথাও মাঝারি। এর যে প্রাকৃতিক যে কারণগুলি লিখতে বলেছি, এটা ইম্পর্টেন্ট। বয়স লিঙ্গ পিরামিডের সংজ্ঞা দাও। উন্নত ও উন্নয়নশীল দেশের বয়স লিঙ্গ পিরামিডের পার্থক্য লেখো। বিস্ফোরণ বলিতে কি বোঝো? শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলিতে কি বোঝো? বিক্ষিপ্ত অথবা রৈখিক জনবসতি গড়ার কারণ ও বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জনবসতি দিকে একটা আসবেই। গ্রামীণ ও পৌর জনবসতির পার্থক্য লেখো। কর্মধারার ভিত্তিতে পৌর বসতি, গ্রামীণ বসতির উদাহরণসহ শ্রেণীবিভাগ করো, ব্যাখ্যা লেখো। এই পৌর জনবসতি বা গ্রামীণ বসতি, পৌরটাই বেশি আসে, এটা তোমরা দেখে রাখবে, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের নগরায়নের সংজ্ঞা দাও, মানে নগরায়ন কাকে বলে, নগরায়নের বৈশিষ্ট্য, নগরায়নের সমস্যাগুলি লেখো। এই যে নগরায়নের সমস্যা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিবিডি কি, মহানগরের বৈশিষ্ট্য লেখো এবং উদাহরণ দাও, এটাও ইম্পর্টেন্ট, 2 নম্বরের আসে। এবার আসছে আমরা আঞ্চলিক অর্থনৈতিক যে উন্নয়ন থেকে। এখান দিয়ে কিন্তু প্রশ্ন প্রতি বছর একটা সেট থাকে। ভারতে পরিকল্পনা অঞ্চলের স্তরগুলি, মানে স্তরের যে ক্রমগুলি সংক্ষেপে লেখো, এটা ইম্পর্টেন্ট। এখানে 3টে প্রশ্ন ইম্পর্টেন্ট, যে 3টে দিয়েছি আমি। ক্ষুদ্র ও বৃহৎ পরিকল্পনা অঞ্চলের পার্থক্য লেখো, এটা পার্থক্য হবে, লেখো, এটা ইম্পর্টেন্ট। আর কলিকাতা অথবা হলদিয়া, এই দুটো বন্দর কেন গড়ে উঠেছে এবং এই দুটো বন্দরের গুরুত্ব কী এবং এই দুটো বন্দরের বর্তমান সমস্যা কী, এটাও আসে। আজ এ পর্যন্ত তোমরা এই উচ্চ মাধ্যমিকের অবজেক্টিভ প্রশ্নগুলি পেতে বা এর উত্তরগুলি পেতে তোমরা আমার ক্লাসটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তোমরা সে ভালো থেকো এবং সুস্থ থেকো। আর তোমরা 2025 সালে এইচএস পরীক্ষা দিতে চলেছ, তোমাদের সবাইকে আমি সিআরডি জিওগ্রাফি ক্লাস থেকে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি।